ইতিহাসের গতিপ্রবাহকে যদি একটি সুসংগত এবং অনুক্রমিক চক্রান্তের ধারা হিসেবে দেখা হয়, তবে স্পষ্ট হয় যে 1948 সাল থেকে বর্তমান পর্যন্ত মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশীয় রাজনীতি মূলত একটি সুপরিকল্পিত জিওপলিটিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ফল। ব্রিটিশ সাম্রাজ্যবাদ তাদের বিদায়লগ্নে অত্যন্ত নিপুণভাবে এমন এক পার্মানেন্ট ডেডলক তৈরি করে গেছে, যা এই অঞ্চলের জাতিসত্তাগুলোকে প্রজন্মের পর প্রজন্ম ধরে সংঘাতের গোলকধাঁধায় আটকে রেখেছে। এই চক্রান্তের মূলে ছিল বেলফোর ডিক্লারেশন, যা ফিলিস্তিনে ইহুদিদের আবাসন প্রক্রিয়া ও জায়নবাদী আন্দোলনকে উস্কে দিয়েছিল। 1948 সালে ইসরায়েল রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে ইহুদিদের যে অ্যাডাপ্টেশন প্রসেস শুরু হয়, তার মূল লক্ষ্য ছিল পুরো ফিলিস্তিন দখল। এই ঔপনিবেশিক আগ্রাসনের মুখে আরবদের মূর্ত প্রতীক হয়ে উঠেছিলেন মিশরের জামাল আবদেল নাসের। নাসেরের প্যান আরবিজম বা আরব জাতীয়তাবাদ ছিল পশ্চিমাদের জন্য এক বিশাল হুমকি। 1956 সালের সুয়েজ সংকট এবং 1967 সালের আরব ইসরায়েল যুদ্ধে নাসেরের অনিবার্য ভূমিকা মূলত আরবদের একীভূত করার চেষ্টা ছিল, কিন্তু ইসরায়েল ও তার পশ্চিমা মিত্ররা সেই স্বপ্নকে নস্যাৎ করে দেয়। নাসেরের মৃত্যুর পর আনোয়ার সাদাতের ক্ষমতা গ্রহণ এবং 1973 সালের ইয়ম কিপুর ওয়ারের পরবর্তী ঘটনাপ্রবাহ ছিল এই অনুক্রমিক চক্রান্তের একটি বড় মাইলফলক। 1978 থেকে 1979 সালের ক্যাম্প ডেভিড অ্যাকর্ডস বা ক্যাম্প ডেভিড চুক্তির মাধ্যমে মিশর যখন প্রথম আরব দেশ হিসেবে ইসরায়েলকে স্বীকৃতি দেয়, তখন নাসেরের সেই আরব ঐক্যের স্বপ্নে চূড়ান্ত ফাটল ধরে এবং আরব বিশ্বে অনৈক্যের বিষবৃক্ষ স্থায়ী রূপ পায়। 1973 সালের তেল সংকটের পর মার্কিন যুক্তরাষ্ট্র এবং সৌদি আরবের মধ্যে যে সমঝোতা হয়, তা বিশ্ব রাজনীতিতে পেট্রোডলার ব্যবস্থার জন্ম দেয়। এই ব্যবস্থার মাধ্যমে তেল বিক্রির একমাত্র মুদ্রা হিসেবে ডলারকে প্রতিষ্ঠিত করা হয়, যা আরব দেশগুলোর অর্থনৈতিক ও রাজনৈতিক সার্বভৌমত্বকে কার্যত মার্কিন ফেডারেল রিজার্ভের হাতে তুলে দেয়। এটি ছিল সেই পুরনো ডিভাইড অ্যান্ড রুল নীতিরই এক আধুনিক সংস্করণ, যেখানে তেলসমৃদ্ধ দেশগুলো নিজেদের মুদ্রানীতি ও নিরাপত্তার জন্য চিরস্থায়ীভাবে একটি নির্দিষ্ট শক্তির ওপর নির্ভরশীল হয়ে পড়ে। এর ফলে কোনো দেশ যদি এই ব্যবস্থার বাইরে যাওয়ার চেষ্টা করে, তবে তাকে অর্থনৈতিক নিষেধাজ্ঞা বা সামরিক অস্থিরতার মুখে পড়তে হয়। এই একই ষড়যন্ত্রের সমান্তরাল ধারায় দেখা যায় আমির আল হোসেনি এবং সুভাষচন্দ্র বসুর মতো নেতাদের রাজনৈতিক অবস্থানকে। আমির আল হোসেনি যখন ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় নাসেরের পূর্বসূরি হিসেবে লড়ছিলেন, তখন ব্রিটিশরা লরেন্স অফ আরেবিয়ার কৌশলে অটোমান সাম্রাজ্যের পতন ঘটিয়ে পুরো অঞ্চলকে একটি স্ট্র্যাটেজিক ট্র্যাপে ফেলে দেয়। ঠিক একইভাবে সুভাষচন্দ্র বসুর ভারত ত্যাগের প্রেক্ষাপট এবং পরবর্তীতে মাউন্টব্যাটেন প্ল্যান এর মাধ্যমে ভারত বিভক্তি মূলত একই সাম্রাজ্যবাদী নকশার অংশ ছিল। অখণ্ড ভারতের শক্তিকে খর্ব করতে ধর্মীয় জাতীয়তাবাদকে উস্কে দিয়ে যে কৃত্রিম সীমানা টানা হয়েছিল, তা আজ অবধি এই উপমহাদেশে অস্থিরতার মূল উৎস। 1971 সালের প্রেক্ষাপট বিশ্লেষণ করলে এই চক্রান্তের আরেকটি স্তর উন্মোচিত হয়। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের যুদ্ধে তৎকালীন ইসরায়েলি প্রধানমন্ত্রী গোল্ডা মেয়ার এবং ডেভিড বেন গুরিয়নের মতো নেতাদের সমর্থন ছিল একটি সুদূরপ্রসারী চাল। আরব ইসরায়েল যুদ্ধে নাসেরের মতো নেতাদের মোকাবিলা করার পর, তারা চেয়েছিল পাকিস্তানের মতো একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্রকে দুর্বল করতে। ঠিক সেই সময়ই আবুল আলা মওদুদির মাধ্যমে পাকিস্তান এশিয়া সুন্নি দাঙ্গা উস্কে দেওয়া হয়। শিয়া, সুন্নি বা কাদিয়ানি, ইসলামের অভ্যন্তরে বিদ্যমান এই গভীর বিভেদগুলোই ছিল সেই ছোট ছোট বালুকণা, যা একত্রিত হয়ে আজ এক বিশাল সংঘাতের মরুভূমি তৈরি করেছে। বর্তমান সময়ের ইসরায়েল ইরান সংঘাত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা মূলত সেই 1948 সাল থেকে চলে আসা অনুক্রমিক চক্রান্তেরই প্রতিফলন। পেট্রোডলার ব্যবস্থার মাধ্যমে দেশগুলোর অর্থনৈতিক মেরুদণ্ড নিয়ন্ত্রণ করা এবং বাইরের হস্তক্ষেপ বা ফরেন ইন্টারভেনশন এর মাধ্যমে অভ্যন্তরীণ ক্ষোধগুলোকে বিষাক্ত করে তোলা, সবই সেই একই চক্রের অংশ। নাসেরের সেই ঐক্যবদ্ধ আরবের স্বপ্ন আজ খণ্ড বিখণ্ড, আর 1948 সালের সেই জটিলতা আজ একটি সিস্টেমিক কোল্যাপসের দিকে ধাবিত হচ্ছে। এই অনুক্রমিক ধারাটি প্রমাণ করে যে প্রতিটি ঘটনাই একটি বৃহত্তর ও অন্ধকার বিশ্ব রাজনীতির অবিচ্ছেদ্য অংশ।